সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিষিদ্ধের ৬৭তম পর্ব। লেখিকা তেজস্মিতা মর্তুজা। খুব দারুণ একটা পর্ব। এই পর্বে সমস্ত কিছু আছে। রাগ, অভিমান, ঘৃণা, যন্ত্রণা, কষ্ট, এভরিথিং। চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। রাত ২টো। বৃষ্টি হালকা কমেছে বাইরে। হামজা শুয়েছিল। তার অভ্যাস এক কাত হয়ে মাথার নিচে হাতের তালু রেখে ঘুমানো। সাদা চশমাটা বালিশের পাশে পড়ে আছে। চশমা সে সবসময় ব্যবহার করে না, কেবল বই পড়ার সময়। পরনে একটা অফ হোয়াইট রঙা ফতোয়া। সাদা পাজামাটা উঠে আছে ঠ্যাঙের কাছে। কালো কুচকুচে পশমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি। হাতে ছাদ থেকে তুলে আনা শুকনো কাপড় চোপড়। রিমি আগে একা অন্ধকার ড্রয়িং রুমে যেতেও ভয় পেত। এখন লাগে না। আরমিন পারত, এখন সেও পারে। রিমি পাথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। তার কিছু ভালো লাগে না আজকাল। সে কত খুশি ছিল সংসার জীবনে। ছোট্ট বয়সে কলেজের লেখাপড়া অবধি ছেড়েছিল এই লোকটার খাতিরে। আজ তার সঙ্গে এই দূরত্ব রিমির সহ্য হয় না। সে নিজেকে রোজ বলছে লোকটাকে সে ঘৃণা করে, খুব ঘৃণা। কিন্তু মনে হয় না কথাটা সত্যি। ঘৃণায় মায়া ও স্মৃতির দংশন থাকে কিনা জানা নেই রিমির। আবার রিমির আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক এসব থেকে। সে হামজাকে কলিজা চেরা রক্ত দিয়ে ধুয়ে গ্রহণ করবে। ঘৃণায় এমন হয় কিনা তাও জানে না রিমি। ঠান্ডা বাতাসে জানালার পর্দাটা উঠছে। সেই বাতাসে হামজার চুলগুলোও উঠছে। রিমি অস্থির বুকটাকে নিয়ে মেঝেতে কেড়ে বসলো হামজার সামনে। কান্নাটা থামানো যাচ্ছে না। এসব সময় কান্না ঠেকানো যায় না, খুব মুশকিল। সে আসলেই ঘৃণা করে লোকটাকে, কিন্তু এটা ভাবলেও কষ্ট হয়। কোনো এক সময় কাউকে প্রচণ্ড ভালোবেসে তারপর একবার তাকে যদি প্রচণ্ড ঘৃণা করতে হয়, সেটা করুণ এক যন্ত্রণার। এই যে রিমির ভেতরে যে প্রাচীর দাঁড়িয়েছে, লোকটাকে ভালোবাসার, ছোঁয়ার, অধিকার দেবার অথবা সমর্থন করার, এটা অসহ্য। রিমি একদৃষ্টে তাকিয়ে রইল। গম্ভীর মুখখানা, নেতা নেতা ভাব ছড়ানো। কঠোর ভদ্রলোক লাগে হামজাকে দেখতে। সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্ততা, সাথে ভাবুকতাও। সময় পেলেই চোখে চশমা এঁটে ভারী ভারী সব বই খুলে বসতে দেখা যায়। তবু কিসের নেশায় ছুটছে হামজা? বড় হবার, আরো আরো বড় হবার। মানুষের মাঝে প্রবৃত্তি না থাকলে দুনিয়াটা স্বর্গ হতো। চট করে এক লহমায় চোখ খুলে তাকায় হামজা। রিমি চমকে ওঠে। হামজা স্থির চোখে তাকিয়ে থেকে বলে, কাঁদছো কেন? রিমি জবাব দেয় না। দুজন তাকিয়ে থাকে দুজনের দিকে। কিছু বলবে? এভাবে তাকিয়ে আছো কেন? ঘৃণা মাপছি। হামজা হাসল। পেলে কতখানি? মেপে শেষ করি। হামজা উঠে বসে। অন্ধকারে প্যাকেট হাতড়ে সিগারেট বের করে তা ধরায়। ধোঁয়া ছেড়ে বলে, পাবে না। আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুক্ত হতে পারে, আর সেটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে। রিমির গালে আলগোছে হাত রাখে হামজা। রিমি শুধায়, আপনার কষ্ট হয় না? কষ্ট কি রিমি? বাহ, সেটাও জানেন না। খুব সুখী লোক বুঝি আপনি? অসুখী? বুঝি না আমি। রিমি শক্ত হাতে চোখের পানি মুছল। হামজার হাত দুটো সরিয়ে দিল মুখ থেকে। আমাকে খুব নিষ্ঠুর ভাবো? তাচ্ছিলের সাথে ম্লান হাসে রিমি। না না, এসব বড় বড় ভুল ভাবনা ভাবতে নেই। তা ভাববো কেন? এরকম সব কথা কে শেখাচ্ছে? আরমিন। আমার মুখ নেই? হামজা চট করে হাসে। হাসির সাথে তামাকের ধোঁয়া উড়িয়ে বলে, মুখ তোমার, কথাগুলো নয়। আপনারা আরমিনকে ভয় পান? নারীর প্রতিশোধ পরায়ণতা ও জেদ খড়ের কাদায় লাগা আগুনের চেয়েও ভয়াবহ। তা শুধুই ধিকি ধিকি জ্বলতে জ্বলতে উপরের দিকে ওঠে, সব নিঃশেষ না করে নেভে না। তাহলে আরমিন সফল? হামজা গভীর চোখে তাকায়। কণ্ঠস্বর শ্লথ করে আবদার করে, একটু কাছে আসবে? রিমির মনে হলো হামজা এক নিষ্ঠুর ও কৌশলগত শিকারী, যার মুখের বুলি পল্লম অথবা বর্ষার চেয়েও ধারালো। এভাবে একটা আহ্বানের মাঝে রিমির মতো দুর্বল প্রাণ নারীকে মরণ দিতে শিকারী ছাড়া কে বা পারে? রিমি ডুকরে কেঁদে উঠে হামজার বুকে হামলে পড়ল। আপনি জানোয়ার, আপনি অমানুষ, আপনি আমাকে তিলে তিলে মেরে ফেলেছেন, একটুও দয়া করেননি। শিউরে উঠছিল রিমির শরীর। হামজা রিমিকে দুহাতে বাহু দিয়ে আলিঙ্গন করে নিল। রিমি ছটফট করছিল। হামজা শক্ত করে জড়িয়ে রেখে বলল, তুমি আমার সহধর্মিণী হতে পারোনি রিমি। পারতে কি করতে হতো? সহধর্মিণী শব্দটার একটা সাধারণ অর্থ আছে আমার কাছে। আর সেটা কি? সহধর্ম,
অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে সমর্পিতকারিণী হয় সহধর্মিণী। সহযাত্রী বলতে যেমন একই পথের যাত্রাসঙ্গী বোঝায়, সহধর্মিণীর ব্যাপারটাও তাই। অথচ তুমি দিন শেষে আমায় অস্বীকার করেছ। আমার ধর্মে ধার্মিক হতে পারোনি, সঙ্গ ছেড়েছ, মানতে পারোনি। তার মানে আমি এখনো একটু হলেও মানুষ। মানুষেরা আপনাদের মানতে পারবে না। হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল কেমন করে যেন। শান্ত স্থির দৃষ্টি, একটু বিস্ময়। তার চোখ দুটো হিসেব মেশিন যেন, কিছু মাপছে, হিসাব করছে। তা শেষে বলল, শেখানো বলি রেমি, তোমাকে তৈরি করা হয়েছে। রেমি চোখ দুটো বুজে হিংস্র হাতে হামজার ফতোয়ার কলার খামচে ধরে, দাঁতে দাঁত চেপে ছটফট করতে করতে বলে, কিচ্ছু শেখানো হয়নি। আমি ঘরের আসবাব নই, মানুষ। আপনি যে পর্দার খাঁচাটার সীমায় আমায় বন্দি রেখেছিলেন, তা কোনো এক আঘাতে ভেঙে গেছে। এই তো। তবুও তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছি তো। শুধু মনে মনে মানতে পারছি না। আর তো কিছু করার নেই আমার। নয়তো আজও পর্যন্ত পড়ে আছি আপনার এই নরকে। আমিও তো সমান পাপী। এত ভাবছেন কেন? হামজা হাসে, দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে, দুপাশে মাথা নেড়ে গাঢ় স্বরে বলে, আরমিন আরমিন, আমার খুব ক্ষতি করে ফেলেছে রিমি। কেমন ক্ষতি? অনেক বড় ক্ষতি, বিশাল ক্ষতি, অপূরণীয় ক্ষতি। কি যেন ছিল হামজার কণ্ঠে। শিউরে উঠে দ্রুত মুখ তুলল রিমি। কি ভাবছেন আপনি? হামজা হাসল। তুমি জানো রিমি, ও কখনো কখনো চেঁচায়, তামাশা করে। তখন মনে হয় ও প্রচুর বোকা, অশান্ত, নির্বোধ। কিন্তু সেই সবই যদি ওর পরিকল্পনা মাফিক হয়, ও যদি এটাই চায় যে আমরা ওকে ফাঁপা আর বোকা ভাবি, যেন ও কিছুই করতে পারছে না, শুধু তর পাচ্ছে। মানে? হামজা হতাশ গলায় বলল, রিমি, ভাঙনের চেয়ে ফাটল ভয়ঙ্কর, এই সূত্রটা আরমিন প্রয়োগ করেছে। আমার পরিবারটাকে সূক্ষ্মভাবে ছিঁড়ে ফেলেছে। ও আমাদের সবাইকে ঘৃণা করত। এরপর তরু জয়কে ঘৃণা করেছে, তুলি আমাদের সবাইকে ঘৃণা করেছে, তুমি আমাকে ঘৃণা করেছ। কখন না জানি জয় আমাকে। ও সফল রিমি, সবার চোখে সবার জন্য ঘৃণার পট্টি বেঁধে দিতে পেরেছে। রিমি মাথা নাড়ে। আপনি ওর বিরুদ্ধে ভড়কাতে চাইছেন আমায়? হামজা দীর্ঘশ্বাস ফেলে হাসল। আমার বোকা বউ, খুব বেশি সময় কাটিয়েছো তুমি ওর সঙ্গে, হ্যাঁ? রিমি চেতে উঠল। ও আমাকে কখনোই কিছু বলেনি। ও খুব কম কথা বলে। আমি নিজে চোখে আপনাদের অপরাধ দেখেছি। ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলেও বলতে চাইনি। আজ মনে হচ্ছে তোমায় মূর্খ রেখে ভুল করেছি। তুমি জানো রিমি, চিরকালই অনাগ্রহের প্রতি মানুষের প্রবল কৌতূহল। এজন্য ওর বেপরোয়া স্বভাব, ভীতিহীন চালে তুমি খুব ফেসেছ। জয়ের অবস্থাও খারাপ। পুরুষ মানুষ তো। ফাঁসা কোনটাকে বলছেন? এই যে আমার সাথে তর্কে আসছো। রিমি বলল, আরমিন বলেছিল আপনি আমাকে আপনার অধীনে কয়েদ করে রেখেছেন। আপনার খারাপগুলো তাই দেখেও চোখে পড়ে না। আর আমি মেয়েও তো ভালো পরিবারের না। আমি শুধু ওর কথাগুলো মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছি ওর ওপর। হামজা হেসে রিমিকে বুকে টেনে নিল, শক্ত করে চেপে ধরে চোখ বুঝল। ওকে বন্দি রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে। ও তখন ভেতরেই ছেদ শুরু করেছে। ইস, বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি রিমি, থেমে থাকেনি। হামজার বুকে এভাবে সে হাজারবার মাথা রেখে তলিয়ে গেছে স্বর্গ সমুদ্রে। আজও সেই বুক, সেই রিমি। শুধু সেই স্বর্গ সমুদ্রের পানি শুকিয়ে গেছে, সেখানে আজ খড়খড়ে মরুর উত্তাপ বিরাজমান। রিমির শরীরটা কাঁপছিল। হামজা বলল, কাঁদছো কেন? ঘৃণা ফুরিয়েছে না বাড়ছে? কোনো দিন ফুরাবে না। গর্জে উঠল রিমি। কান্নার সাথে ক্ষোভ ও গর্জন মিশে কেমন যেন লাগলো রিমিটাকে। হামজা হাসল। যে অবধি কেউ পৌঁছায়নি, সেখানে তুমি জায়গা পেয়েছিলে। আর তুমিও সেখানে একটা খুব গভীর ছিদ্র করেছো রিমি। আপনি আমাকে খুব সুখ দিয়েছেন। আশা রেখেছিলে কেন? আমি তো সুখের ব্যাপারই নই। রিমি মৃদু চেঁচিয়ে উঠল। আপনি তবে কিসের ব্যাপারী? রক্তের? অন্ধকারের? চিৎকার আর যন্ত্রণার? হেসে জানলার দিকে তাকালো হামজা। এগুলোই বা খারাপ কি? দুনিয়াতে শুধু সুখ থাকলে সুখের কদর থাকবে না। তাই কাউকে না কাউকে এসবের আমদানি করতেই হবে। চুপ করুন, মুখোশধারী পুরুষ। হামজা আস্তে করে ঠোঁটে আঙুল রেখে স্থির চোখে বলল, চুপ করলাম। আপনি তো এমন না, তবু আমার সামনে এমন নাটক কেন করেন? আমি আসলে কেমন রিমি? তোমাকে কি বোঝানো হয়েছে আমার ব্যাপারে? আপনি জানোয়ার। এখন কি মানুষদের মতো লাগছে?
রিমি কত কিছু বলতে গিয়েও পারে না। চোখ বুজে এলোমেলো শ্বাস ফেলে শব্দ করে। এরপর আবার চট করে হামজার কলারটা চেপে ধরে। আমার খুব কষ্ট হয়, বোঝেন আপনি? বোঝার কথা না। কসাইয়েরা পশু জবাই করার সময় পশুর চোখে তাকিয়েও গলায় ছুরি চালাতে পারে। পেশা তো। তারা পশুর ভেতরের আর্তনাদ বুঝবে কেন? তুমি বোঝো? আপনার তো কষ্টই নেই, বোঝার কি? এই বুঝেছ? তাছাড়া আর কি বুঝিয়েছেন? হামজা হেসে ফেলল, কেমন যেন হাসিটা। হাসি ঠোঁটে রেখে বলল, তোমার মতো কাঁদতে বলছো? আমার সন্তান দুটো কোরবানি করার দুঃখে, আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে, আমার বিরুদ্ধে কারো নিন্দাকে মেনে নেবার দুঃখে, আরো কত দুঃখে কাঁদতে বলছো? নিন্দা? আপনি নিজেও জানেন একমাত্র আরমিন আপনাকে সঠিক চেনে। যদি আরমিনের কাজকর্মে আমি কিছু শিখেও থাকি, তো ভুল শুধরে এতদিনে সঠিকটা শিখেছি। আর দুঃখ, সেটা আছে আপনার। দুঃখ তো মানুষেরা পায়, কসাইদের দুঃখ থাকে না। কান্না পায় আপনার? তা পায় না ঠিকই, তবে অস্পষ্ট স্বরে বলে, তোমার প্রধান বিরোধী তবে আমি ছিলাম আরমিন। ছ্যাঃ! দুর্বল প্রতিদ্বন্দ্বী ভেবে চোখের নাগালে রেখে যেন নিশ্চিন্ত ছিলাম। কি কি কেড়ে নিতে চাও? রিমি ঠোঁট বাঁকিয়ে মলিন হাসে। হামজার সামনে মুখ উঁচিয়ে বাবু মেরে বসে। চোখে ছলছল করছে পানি, দাঁতে দাঁত শক্ত, ভ্রু দুটো কাঁপছে। বুকের ভেতরে বোধহয় কালবৈশাখীর বাতাস বইছে। নিঃশ্বাসের শব্দ সন্ধ্যার স্তব্ধতায় আলোড়ন তুলেছে। রিমিও এবার দৃষ্টি স্থির করল হামজার চোখে। বারবার ঢোক গিলছে, বুকের সাথে শরীরটাও নড়ে নড়ে উঠছে। চঞ্চল চোখে হামজার গোটা মুখে বারবার চোখ বোলাচ্ছিল। হামজা আচমকা শব্দহীন হেসে উঠল। চোখের পাতা নেমে এলো হাসির সাথে। বলল, এভাবে তাকিয়ে থেকো না, চোখ দুটোকে সামলাও। হামজা ওরকম দুটো গভীর দুঃখের সাগরে তলিয়ে গেলে কার ভার সামলাবে কে? কেন? তাকান আমার দিকে। আপনার তো কষ্ট নেই, অনুভূতির অভাবে ফেটে চৌচির জমির মতো আপনি। হামজা অনড় নির্বিকার মুখেও অতল গহ্বরের মতো চোখ দুটো মেলে তাকিয়ে রইল। আরমিন আর কি করেছে আমি জানি না, তবে আপনি এতটাই নির্লিপ্ত যে আমার দেওয়া শাস্তিও আপনার নির্লিপ্ততায় প্রতিফলিত হয়ে আমার উপরেই ফিরে এসেছে। আপনি এখনো অটল। একটু শেখাবেন আমায় এমন কঠোর প্রাণীন হতে? আমার না ভেতরে খুব তীব্র অনুভূতি আর আবেগ, খুব জ্বালায় আমাকে। আমি আপনার মতো উদ্দেশ্যপ্রবণ হতে চাই, যাকে টলানো অসম্ভব। হামজা হেসে মাথা নাড়ে দুপাশে। নীরবে ব্যাপারটা অস্বীকার করে নিচু করে চোখ। রিমি জোর করে থুতনি ধরে হামজাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। শক্ত কণ্ঠে বলে, তাকাতে চাচ্ছেন না কেন? তাকান, তাকান আমার দিকে। আমি আপনার নিষ্ঠুরতা দেখতে চাই। আপনি আমার উপরে ঠিক কতটা উদাসীন ছিলেন আর কতটা দায়সারা ছিলেন, তার হিসেব করতে হবে তো। কারণ আমি আপনাকে আপনার চোখের সেই সব মিথ্যা মুগ্ধতার কর্তব্যপরায়ণ চাহনিকে ভালোবাসা ধরে নিজেকে সঁপেছিলাম। তাকান আমার চোখের দিকে। হামজার চোখের পাতা নড়ে উঠল। রিমি বলল, বিয়ে তো সবাই করে মেয়র সাহেব, সংসারও করে যায় দিব্যি। কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি, না ছিল বয়সের মিল, না অনুভূতির। কিশোরী বয়সে এক তরতাজা পুরুষের কর্তব্য আর হাতের বাঁধনের প্রেমে পড়ার অপরাধে কি কি শাস্তি আর দেবেন? দিন। আজ সামনে আছি আমি, আপনার হাতের নাগাল ছেড়ে বেরোবার পথ তো নেই। সবটুকু শাস্তি দিয়ে দিন, দিনে দিনে সইতে পারছি না। হামজা মুখ খুলতে চাইলেই রিমি হামজার ঠোঁটে আঙুল চাপে। চুপ! কেমন হাঁপানি রোগের মতো নিঃশ্বাস ফেলল রিমি। কেন ওভাবে ভালোবাসার ঢং করেছিলেন? আমার তো বয়স কম, আমি আপনার অত গভীর মারপ্যাচ বুঝি না। আমার চারদিকে প্রেমে পড়ে বেড়ানোর বয়সে প্রায় জোর করে বিয়ে করে আনলেন। বিশাল এক নেতার ঘরের আদুরে আহ্লাদি বউ হলাম। ও বাড়ি যেতে চাইলে যেতে দেননি, আপনার আশেপাশেই পড়ে থাকতে বাধ্য করেছেন। আর তাতে আমার নারী মনের সবটুকু অনুভূতি আপনার ওপর আটকে রইল, অন্য কোথাও মনোযোগ যাবার সুযোগ পেল না। বিয়ের পর হাতে গুনে আপনার গন্ধে মিশে থাকা এই রুম থেকে বাইরে বেরিয়েছি। রিমির স্বর থরথর করে কেঁপে উঠল। আর কোথায় যাব আমি? হ্যাঁ, আমার গণ্ডি আপনি অবধি। এবার বলুন, সেই পুরুষটার কাছে এমন সব বিশ্বাস ভাঙা আঘাত পেয়ে আমার কেমন লেগেছে? আর কতটা শাস্তি বাকি আমার? পুতুল বানিয়ে রাখতে ওরকম ভালোবাসতেন, ঘরে আটকে দুনিয়ার থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন রাখতে এইসব আয়োজন? ঠিক আছে, তা সফল হয়েছে। যে বয়সে মেয়েটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, আমি আপনার ঘরণী হয়েছি। সারাদিন পাক্কা গিন্নির মতো সংসার সামলানো আর দিন শেষে স্বামীর ঘরে ফেরার অপেক্ষা। আমার মাথায় এছাড়া আর কিছু রইল না আর। সবটা আপনি,
আপনার ঘর সংসার, আপনার পাঞ্জাবিটা, গামছা, লুঙ্গি, পছন্দের খাবার, পছন্দের সাজ। কি পেলাম? দিন শেষে এক অমানুষ ক্ষমতালোভী কুকুর সবের পুরুষের জন্য আমার এত কিছু। হামজা শুধু চেয়ে রইল চুপচাপ। রিমি বলল, আপনি ঠিক। যতদিন না আর্মিন এ বাড়িতে পা রেখেছে, এসবে যে আমি কি করছি তাই জানতাম না। ও আমাকে তুলনা শিখিয়েছে, এসবের হিসেব কষার সূত্র শিখিয়েছে ওর ব্যবহার। কিন্তু ওর কোনো চেষ্টা ছিল না আমাকে শেখানোর। ওর চরিত্রটা আকর্ষণীয়। আমি নিজেই ওকে ফলো করতে লাগলাম। একটু একটু ধারণ করতে থাকলাম ওকে। ও গোলামিকে ঘৃণা করে। ও যা করে সবের পেছনে একটাই চিন্তা, দিন শেষে যেন অনুভূতির অপচয় না হয়ে যায়, কারো কাছে নত না হয়ে যেতে হয়, আর কেউ যেন এইসব দুর্বল অনুভূতির নাম ধরে ক্ষমা না পেয়ে যায়। আজ যেমন আমি পারছি না আপনাকে পর্যাপ্ত ঘৃণা করতে, কারণ আমি এক দুর্বল অনুভূতির জালে বন্দী। ও আমাকে স্বামীকে ভালোবাসতে নিষেধ করেনি। ও আমাকে কিছুই বলেনি কখনো। শুধু ওর চাল চলনই আমাকে চিনিয়েছে কোন সীমাটা মানুষকে মানুষ আর অমানুষ হিসেবে ভাগ করে। হামজা হঠাৎই রিমির ঠোঁটে ঠোঁট চেপে ধরল। খানিক পর একটু আলগা করে বলল, চুপ। আরমিনকে অথবা আরমিনের ধরনকে জয় সহ্য করতে পারে, আমি পারবো না। ওর এক ফোঁটাও আমি তোমার মাঝে বরদাস্ত করতে পারি না। তুমি আমার বউ, আরমিনের সামান্য একটু তোমার মাঝে থাকবে না। তো বলছেন চলে এসেছে, তাহলে সেটা কি আপনার জন্য কষ্টকর? হামজা দাঁতে দাঁত পিষল। আমার জন্য যন্ত্রণাদায়ক। এই খেলায় ওকে জিততে দেওয়ার ভুলটা আমি করব না রিমি। আমার সবচেয়ে শক্তিশালী শত্রু ওই মেয়েটা। তুমি বুঝতে পারছো না ও কি খেলা খেলছে। থম মেরে গেল হামজা। চুপ করে গেল আচমকা। 2 সেকেন্ড থেমে রইল, কিছু ভাবল। এরপর রিমির ঠোঁটে গাঢ় একটা চুমু খেল, খুব হিংস্র চুমু। রিমির ওপর যেন কঠিন এক আক্রোশ প্রকাশ পেল। খানিক বাদে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, একটা সত্যি কথা শুনবে রিমি? পিছন ফিরে রিমির দিকে তাকিয়ে বলল, তুমি যা করেছো আমার সঙ্গে, আর আমার থেকে তোমার এই মুখ ফিরিয়ে নেওয়া আমাকে যে যন্ত্রণাটুকু দিচ্ছে, কসম, তোমার জায়গায় অন্য যে কেউ থাকলে তার শরীরের প্রত্যেকটা হাড় ছাড়িয়ে আলাদা আলাদা করে দাফন করতাম। কবর হতো 206টা। আফসোস, আমি জয়ের পর আরও একজনকে ধারণ করে বসেছি ভেতরে। রিমি একসময় শুধায়, আপনি যে বললেন, কি খেলা খেলছে আর্মিন? হামজা চুপচাপ জানলার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অদ্ভুত স্বরে বলে, কঠিন কিছু। কেমন কঠিন? ভয়ানক কঠিন। এর ফল আমি তাকে দিলে দিতে পারবো কি না তা নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার। ওদের উপর অত্যাচার বেড়েছে। রোজ 3 বেলা করে লোক আসছে বড় ঘরে। অন্তু দেখল কিছু বড় বড় ইস্পাতের বিম ও লোহার খণ্ড সরানো হয়েছে। জয় অন্তুকে দাঁড় করিয়ে রেখে পাশের কক্ষে যায়। ফিরে আসে পিস্তল হাতে। এগিয়ে গিয়ে বসে মোরসালিনের সামনে। অন্তুর দিকে মোরসালিন একবার তাকায়, তৎক্ষণাৎ চোখ সরায়। জয় পিস্তলটা পাশে মেঝেতে রেখে মোরসালিনকে জিজ্ঞেস করে, তোর চাচা কোথায় মোরসালিন? মোরসালিন তাকালো জয়ের দিকে, হেসে ফেলল। এতদিন পরে এই কথা জিজ্ঞেস করছিস? আমি অধীর অপেক্ষায় ছিলাম তোর এই প্রশ্নের। জয় বিনিময়ে একই হাসি হাসল। তাড়া কিসের? এই যে কাতরানি, যন্ত্রণা, না খাওয়া, আঘাত, তোর ছোট্ট ছোট্ট আমানতগুলোর অসহায় আবদার, শুকনো মুখ, তৃষ্ণার্ত চাহনি, এসব দেখলেই মজা পেলি। এতে করে আর 2-1বারের বেশি জিজ্ঞেস করতে হবে না, দ্রুত জবাব পাবো। মুরসালিনের মুখ নরকের কূপের মতো জলজল করে জ্বলে উঠল। চোখের মনি লালচে হয়ে উঠল আচমকা। তাকে সচরাচর খুব শান্ত দেখা যায়। আজ আচমকা জয় ও মুরসালিনের সম্মুখীন দৃশ্যটা দেখতে দুই আগ্নেয় স্ফুলিঙ্গর সংঘর্ষের মতো লাগলো। দাঁতের মাড়ি চেপে মুরসালিন বলল, আমার বাপকে মেরেছিস তুই, কিচ্ছু বলিনি। বলিসনি? তোকে কারা কোথায় ঘায়েল করে ছেড়ে দেয় তার জিম্মা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে হালকা হোস। তুই শালা ভুল বুঝেই শহীদ হয়ে যাবি। জয় খানিক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মুরসালিনের দিকে, তারপর বলে, আমার নামে একটা শহীদ মিনার তৈরি হলে শহীদ হতে আমার কোনো সমস্যা নেই। আমার ভাইকে মেরেছিস তুই জয়। জয় ঘাড় নত করে বাহবা নেবার মতো ভঙ্গি করে বলে, ওহ, নিচের হাতে গলা কেটে 2 ভাগ করেছে। মুরসালিনের চোখে রক্তের টানা বাঁধে। দুপাশে মাথা ছেড়ে প্রগাঢ় শ্বাস ফেলে। কিন্তু আমাকে খুঁজতে আমার বোনকে যখন অপহরণ করলি, আমি কেন জানি নিশ্চিন্ত ছিলাম রে জয়। জয় ঠোঁট উল্টায়, কি বাবদে? মুরসালিন ম্লান হাসে জয়ের চোখে চেয়ে, তুই বেঁচে থাকতে আমার মুমতাহিনার গায়ে আঘাত লাগবে না বোধহয়, এই ভাবনা বাবদে। তুই যখন চলে এলি, মনে আছে মুমতাহিনা আম্মুর কোলে হ্যাঁ ক্যাঁ করে কাঁদতো সারাদিন খালি।
মুরসালিনের কণ্ঠস্বর কেমন অস্তমিত হয়ে এলো। কেঁপে উঠল একটু। ঠোঁট উল্টে মলিন হাসল। মুরসালিন উপরের দিকে তাকায়। অন্তু নিজের বুকের ভেতর এক কঠিন অস্থিরতা বোধ করল। সাধারণ কথাগুলো এত নিষ্ঠুর শুনতে লাগবে কেন? বিশ্ববিদ্যালয়ের মাঠে শোয়ানো মুমতাহিনার লাশ চোখে ভাসছে। অন্তু দীর্ঘ করে শ্বাস টানে। জয় নির্লিপ্ত মুখে মেঝের দিকে চেয়ে আছে। মুরসালিন নিজেকে এক মুহূর্তের মাঝে সামলায়। ওর লাশও দেখতে পায়নি। বিশ্বাস কর জয়, মুস্তাকিন ভাই থাকলে তোকে কেটে চিড়িয়াখানার পশু দিয়ে খাওয়াতো নিজের হাতে। জয় মুখ তোলে, উপর নিচ মাথা নাড়ে। আর তুই তুই কিছু করবি না? কিন্তু বলে না। মুমতাহিনাকে এনে গোডাউনে রেখে 4 ঘন্টা পর সে রাজধানীতে চলে গেছে। ফেরার আগেই মুমতাহিনার দেহ পলাশের ডেরায় পৌঁছেছে। যেদিন মুমতাহিনার সঙ্গে মুরসালিনের শেষ দেখা হলো, মুরসালিন রাজধানীর উদ্দেশ্যে বেরোচ্ছিল। চুপি চুপি এসে মুরসালিনের পেছনে দাঁড়ায় মুমতাহিনা। বয়স 16তেই রূপ ছিটকে এসেছে। পরনে লম্বা গোল জামা, ওড়না জড়ানো শরীরে, মাথায় ঘোমটা, ফর্সা টকটকে হাতে কালো লোম, ঘন পাপড়িওয়ালা চোখ দুটো ঠিক বড় বড় মার্বেলের মতো। 3 ভাই বোনের চেহারাই দেখতে লাগে ইরানি ইরানি। মুরসালিন পেছন না ফিরে বলে, কি? মুমতাহিনা ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। মুরসালিন গম্ভীর হয়, থাপ্পড় খাবি? আমার ঘরে কি? ভাইও তুই ঢাকা যাচ্ছিস, ঠিক বলেছি? না। মিথ্যে বলে বের হবি, রাস্তায় কুত্তার তাড়া খাবি, আবার ফিরে এই আমার কাছেই আসা লাগবে। মনে রাখিস, তোর তো বউ নেই, সেবার জন্য আমার কাছে ধর্ণা ধরতে হবে। মাথায় একটা গাঁটটা মারে মুরসালিন। মুমতাহিনা চেঁচিয়ে ডাকে, আমা! ছাগলের বাচ্চার মতো ম্যামা করিস কেন সবসময়? মুমতাহিনা আস্তে করে বসে বিছানায়। চঞ্চলতা ভুলে নিবু নিবু স্বরে বলে, বড় ভাই আর খোঁজ পাসনি রে ভাইও? সুন্দর পুতুলের মতো মুখটা মলিন হয়ে উঠেছে। তা জানে মুরসালিন। রাগ হয় মুরসালিনের। ওই মুখ দেখার সাহস নেই। মুরসালিন তাই তাকায় না। মুরসালিনের কাছে জবাব নেই, তাই কোনো কথাও বলে না। মুমতাহিনার বড় ভাই আর নেই, তা বলার নয় মুমতাহিনাকে। মুমতাহিনা চট করে হাসে, এই শোন ভাইও। মুরসালিন খেয়াল করে মুমতাহিনা একদম মুস্তাকিনের মতো হয়েছে। আবেগ লুকোতে পেশাদার পটু, ভ্রু নাচায়। কি? মুমতাহিনা উঠে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়ায়। ঠোঁট টিপে বলে, আমার কি মনে হয় জানিস? ইচ্ছে নেই জানার, দূরে থাক। চুপ, বলছি শোন। খ্যাক খ্যাক করবি কেন আমার ওপর? আমি ছোট না? মুরসালিন হতবিহ্বল হয়ে পড়ে। এসব বাচ্চামি এড়ানো দুঃসাধ্য। ইচ্ছে করে মুমতাহিনাকে বুকের সাথে মিশিয়ে ধরতে। ধরে না সে, নিচু হয়ে হাসে। মুমতাহিনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আয়নায় মুরসালিনের চোখে তাকিয়ে বলে, বড় ভাইয়া একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে, কিন্তু লাজুক লোক তো, আর আম্মার ভয় বাড়িতে আসতে পারছে না। বল, আমার আন্দাজ কেমন? মুরসালিন রেগে ওঠে। বাড়িতে থাকলে এই মেয়ে সারাদিন বড় ভাইয়া করে কান খায়। মুরসালিনের বুকে আগুন জ্বলে, তা টের পায়। ধমকে ওঠে মুরসালিন, বেরো আমার রুম থেকে, তোর প্যাঁচাল শুনতে ভাল লাগছে না। মুমতাহিনা অভিমান করে সরে দাঁড়ায়, যায় না। যতক্ষণ না মুরসালিন মানিয়ে নেবে, যাবে না। মুরসালিন আচমকা জিজ্ঞেস করে, জয় আমিরকে মনে আছে তোর মুমতু? মনে থাকার কথা। কে লোকটা? মুরসালিন প্রসঙ্গ এড়ায়। কেন এসেছিস? মুমতাহিনা বিশাল বিশাল ভরা দুটো অক্ষি পল্লব মেলে তাকায়। মুরসালিন টের পায় বুকের ভেতর এক তীর তীরে ব্যথা। ওই চোখ দুটোকে বড় ভয় মুরসালিনের। এখন আবার পানি জমছে, টলমল করছে, মুশকিল বড়। মুমতাহিনা চোখের পানি ছাপিয়ে হাসে, কয়দিনের জন্য যাচ্ছিস রে? তা জেনে কি? হিসেব করব কয়দিন বাড়িতে শান্তিতে থাকতে পারবো। মুরসালিন হাসে, এবার আমিও তোর বড় ভাইয়ার মতো নিরুদ্দেশ হব, কেমন হবে? এবার আর বাঁধ মানে না চোখ। টুপ করে গাল বেয়ে যায় মুমতাহিনার। মুরসালিন দেখে তা, বুক মুচড়ে আসে তার। বাপহীন পুঁচকেটাকে মুস্তাকিন কলিজার সবগুলো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখত। মুরসালিন তুলনামূলক রুক্ষ, তার সাথে ভালোবাসার চেয়ে ঝগড়া বেশি। মুমতাহিনা হামলে পড়ে ভাইয়ের বুকে, আসিস না আর। তুই না থাকলে সারাদিন আমাকে কেউ ধমকায় না, খাটায় না, সন্ধ্যার পর বাদাম কিনে এনে দেয় না, ঝগড়া করার লোক থাকে না, স্কুলে একা যেতে হয়, কত আরাম। তুই থাকলেই যত ঝামেলা। মুরসালিন মাথায় হাত রাখলে তা ছিটকে সরিয়ে দেয়। সরা হাত, হাত রাখছিস কেন আবার মাথায়? মুমতাহিনা তার চেয়ে কমপক্ষে 10 বছরের ছোট, অথচ মানামানি নেই সেসব। চুপ করে থাকে দুজন। মুমতাহিনার ফোঁপানির মৃদু আওয়াজ মন ভরে শোনে মুরসালিন। বাড়িতে শুধু আম্মার সাথে একা থাকে।
রাজধানীতে মুরসালিনের ঘুম হয় না তা ভেবে। মুমতাহিনা খানিক বাদে আস্তে করে বলে, বড় ভাইয়ার খোঁজে যাচ্ছিস ভাইউ, তাই না? মুরসালিন চোখ বোঝে, গাঢ় শ্বাস নেয়, কণ্ঠনালী ঠেলে ডাহা মিথ্যা আশ্বাসটুকু বের করে। হ্যাঁ, তোর ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে কানের পোকা মরে যাচ্ছে। এবার ইনশাল্লাহ তোর বড় ভাইয়াকে নিয়ে আসবো। যা। তোকে দরকার নেই, শুধু বড় ভাইয়ার সঙ্গ চাই। বের হবার সময় মুরসালিনের আম্মা মরিয়ম বেগম দোয়া দরুদ পড়ে ফোঁক দেন ছেলের শরীরে। রাস্তায় আয়াতুল কুরসি, দরুদ শরীফ পাঠ করতে বলেন মনে মনে। মুমতাহিনা ধমক দেয়, শোন বেদুইন, নামাজ পড়বি ঠিক মতো। তোকে ভার্সিটিতে পড়িয়ে কাফের বানিয়েছে আম্মা। পোশাকের কি ছিঁড়ি, সাহেব হয়েছে। মুরসালিন গাট্টা মারে মাথা একটা। বাঁশের চ্যাগারে ঘেরা বাড়ির সামনে পথটুকু পেরিয়ে যায় মুরসালিন। পেছন থেকে মুমতাহিনা মাথায় ওড়না তুলতে তুলতে দৌড়ে যায়। এই শোন ভাইউ, শোন শোন। মুরসালিন পেছন ফেরে। মুমতাহিনা মুখ নামিয়ে দাঁড়ায়। মুরসালিন হাসে। কিছু লাগবে না তোর, তাই তো? মুমতাহিনা চোখ তুলে হাসে। দুই ভাই বোন একে অপরের চোখে তাকিয়ে সমান তালে হাসে। মুমতাহিনা মুরসালিনের হাতখানা শক্ত করে চেপে ধরে রাখে। ভারী শ্বাস ফেলে দুজনই। কত কিছু বলতে চায় দুজন, বলা হয় না কারোরই, কেবল চুপচাপ চেয়ে থাকে। একসময় মুমতাহিনা হাসি সামলে বলে, ফেরার পথে একটা ঢাকাই শাড়ি আনিস তো। মরিয়ম বেগম পেছন থেকে শাসন করেন, খবরদার ওসব কিচ্ছু না। শাড়ি পরা লাগবে কেন, হ্যাঁ? বেশি স্পর্ধা। ধার্মিক পরিবার সৈয়দ পরিবার, সেখানে মেয়েদের বেলেহাজ হয়ে চলার চল নেই। মরিয়ম বেগম রাগ করেন। মুরসালিন গম্ভীর হয়, পারবো না আনতে। মুমতাহিনা হাসে, তোর ঘাড় পাড়বে। যা, বিদায় হতো এবার, আর আসিস না তাড়াতাড়ি। অন্তু স্তব্ধ হয়ে শোনে সেসব। জয় ওভাবেই বসে আছে, কোনো হেলদোল নেই, না আছে মুখে অভিব্যক্তি। অন্তুর মনে হয় জয় বুঝি লোহার খণ্ডগুলোরই এক টুকরো। মুরসালিন হাসে, ঢাকায় শাড়িটা এখনো আমার ফ্ল্যাটে পড়ে আছে। পড়ার মেয়েটা পালিয়েছে আমাকে রেখে। প্রথমে ভাই গেল, তারপর বোনটাও। আমি একা আছি, মেরে ফেলা আমায়। ও, আমার পরিবারে আর আছে আম্মা, তার খোঁজ চাই জয়, সে ছাড়া আর কেউ নেই। বাগানের রাস্তার পিছনের লোহার গেটে করাঘাতের হালকা আওয়াজ ভেসে আসছে। রাত বোধহয় 2টো পার। কেউ এসেছে। করাঘাতের আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে। গা ছমছম করে ওঠে। মৃদু হলদে আলোয় বিশাল ঘরটা গুমোট। কতগুলো দেহ ছড়িয়ে আছে, যেন জীর্ণ শীর্ণ ময়লা সাদা কাপড়ের স্তূপ। করাঘাত গাঢ় হচ্ছে। জয় উঠে যায়। পিস্তলটা পড়ে থাকে মেঝেতে। সেই ফাঁকে অন্তু আব্দুল আহাদকে বলে, কতদিন আগে আটক হয়েছে তোমরা, মনে আছে? জবাবটা আব্দুল আহাদ দিতে পারে না। ওরা এতটাই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে, এছাড়া ওদের সেই হিসেব নেইও। মুরসালিন জবাব দিল, এখানে সময় আবদ্ধ, আর এই অবস্থায় দিন মনে রাখা অসম্ভব। তবে আমার একটা হিসেব আছে, মাস 1.5-2 মতো হবে, কম বেশি হতে পারে। অন্তু তাকায়। চোখাচোখি হলেই দুজন চোখ নামায়। অন্তু ঠোঁটে ঠোঁট গুজে আস্তে করে বলে, মুরসালিন মহান, কয়েকদিন আগে ঘটনাক্রমে আমার আনসারি মোল্লার সঙ্গে কথা হয়েছে। মুরসালিন ভ্রু কুঁচকে ফেলল। আপনার সঙ্গে? অবাক হচ্ছেন কেন? কি বলেছেন উনি? জিন্না আমির আপনাদের হাতে বন্দী, এটা আনসারি ভাইজান বলছেন? আমি বলছি। পাশ থেকে এমদাদ বলল। এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? অন্তু আলতো হাসল। আমার মনে হয় আমার আন্দাজ শক্তি ভালো। মুরসালিন জিজ্ঞেস করল, আনসারি ভাই কি বলেছেন আপনাকে? তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো কি করে? আপনার অনুমতি পেলে উনি জিন্না আমিরকে ছেড়ে দেবেন। তার বদলে যদি এটা নিশ্চিত হয় যে আপনাদের মুক্ত করে এরা, তবে এই লেনদেনটা করবেন উনি। মুরসালিন সন্দিহান হল। আপনি তো এখানে আসার সুযোগ পান না। আজ যদি না আসতে পারতেন, আমাকে খবরটা দিতেন কিভাবে? দিতে হতোই যে কোনোভাবে, আর সেজন্য একটা তামাশা করে হলেও আসতে হতো। আমাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আর না হলেও দুঃখ নেই। আমি বেঁচে থাকা অথবা মৃত্যু কোনোটা নিয়েই আশাবাদী নই। আপনি কেন করছেন, কি করছেন, সেটা আর জানতে চাইলাম না, কিন্তু আপনি আমাদের জন্য নিজেকে বিপদে ফেলবেন না। অন্তু হাসল। বিপদ আবার বিপদে পড়বে কি? বিপদ আমাকে এতই ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিয়েছে, আমি নিজেই আজ স্বয়ং বিপদ হয়ে গেছি। মুরসালিন একবার তাকালো অন্তুর দিকে। অন্তু সন্দেহীন গলায় জিজ্ঞেস করে, জিন্না আমির কি বেঁচে আছে আপনাদের হেফাজতে? জবাবটা দেবার সময় পেল না মুরসালিন। জয়ের সঙ্গে 4 জন ঢুকল। আজ চয়ন নেই। দোলন সাহেব, বাপ্পি, কামরুল, সঙ্গে আছে রবিউল।
পেশায় সে মেকার, আসলে দালাল, রাজনীতির দালাল। দোলন সাহেব অন্তুকে দেখে ভ্রু কুঁচকালেন। তা দেখল জয়। মেয়ে মানুষ কেন বারবার এই কারবারে থাকবে? আগের দিনও জয়ের বউকে এখানে উপস্থিত থাকতে দেখে গেছে। জয়কে আস্তে করে বললেন, তোমার স্ত্রী এখানে কি করছে জয়? দৃষ্টিকটু লাগে ব্যাপারটা, বুঝেছ? তাকে এখানে আনা কেন? জয় জবাব দিল না। বাপি মণ্ডল ঢুকেই গজরাতে গজরাতে মুরসালিনের দিকে এগিয়ে যায়। ঢাকায় এক সম্মেলন ও মিছিলে ছাত্রদলের লাঠিঘাতে তার দুলাভাইয়ের মৃত্যু হয়। সে জানতে পেরেছে সেই ছাত্রদলের লিডিংয়ে মুরসালিন ছিল। মুরসালিনকে বোঝা যায় না সে যে আসলে কি চায়, কোন দলকে সমর্থন অথবা বিরুদ্ধচারণ করে, অথবা করেই কিনা। জয় এসে বসল আবার মুরসালিনের সামনে। দোলন সাহেব বললেন, শেষ একটা চেষ্টা করব মুরসালিন। একটা স্টেটমেন্ট দেবে, নয়তো দায়িত্বটা সরাসরি আইনের হাতে হস্তান্তর করাই শ্রেয় হবে। মুরসালিন হ্যাঁ না কিচ্ছু বলল না। ওরা যে স্বীকারোক্তি চাইছে তা বেঁচে থাকতে দেবে না মুরসালিন। দোলন সাহেব বললেন, বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে কোনটাকে সমর্থন করতে পছন্দ করবে তুমি? অকপট জবাব দিল মুরসালিন, দলহীনতাকে। দল শব্দটাই বাংলাদেশের কাল স্যার। কোনো দলই এই বাংলার জন্য শুধুই ধ্বংসাত্মক ছাড়া আর কিছুই নয়। আর আমি তাই এমন এক দুর্যোগ চাই যাতে করে বাংলাদেশের প্রধান আলোচিত বিশিষ্ট দলগুলো সমূলে উপড়ে যাক। তাদের কোনো চিহ্নই বাংলার মাটিতে না থাকুক। শুধু আমরা সাধারণ মানুষ থাকব। আমাদের দেশে আমরা থাকব। সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হোক অথবা কমিউনিজম প্রতিষ্ঠা হবে, সাম্যবাদের জয়গান চলবে। সমাজতন্ত্রের ছায়ায় আমরা বাঙালি মানুষের মতো বাঁচতে পারবো এক জীবন। আবার এতেও সেই একই হাল হবে কিনা বাংলার জানি না, তবু আশাবাদী আমি। দোলন সাহেব অবাক করার মতো অভিব্যক্তি প্রকাশ করলেন, তুমি কমিউনিস্ট মুরসালিন? না তো। দোলন সাহেব হাসলেন, তুমি কি খেলছো মুরসালিন? আমি তোমাকে বুঝতে পারি না। আমিও না স্যার, শুধু এটুকু জানি ক্ষমতার লোভে সাধারণ মানুষ, শিশু, নারী, নিরপরাধীদের ওপর অপবাদ এবং তার জের ধরে এই যে মৃত্যুদণ্ড, কারাবরণের হিড়িক চলছে, এটা আমি নিতে পারি না। আর তা অন্তত কমাতে আমি সব দলকে হাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। অথচ কারো প্রতিই আমার অনুরাগ নেই, কারণ আমি জানি দেশের জন্য কেউই উপকারী নয়। ধীরে মাথা নাড়লেন দোলন সাহেব। বুঝলাম, বামপন্থী রাজনীতিকেও সাপোর্ট করো তুমি। তোমাকে যদি ফাঁসি দেওয়া হয় তো আসলে কোন অপরাধে দেওয়া হবে? প্রত্যেকটা অপরাধে একটা করে ফাঁসির রায় শুনবে তুমি, কিন্তু জীবন তোমার একটা। এই সৌভাগ্যকে আমি আমার জীবনে স্বাগত জানাই স্যার। আমি নিজেকে এতদিন কিছুই মনে করতাম না, কিন্তু এখন যখন দেখছি আমার কার্যক্রম বর্তমান শাসক ও শাসক গোষ্ঠীর পীড়ার কারণ হয়েছে এবং মৃত্যুদণ্ডের মতো বীরত্বপূর্ণ দণ্ডের শাস্তির দিকে এগোচ্ছি আমি, এবার মনে হচ্ছে আমি সত্যিই কিছু করতে পেরেছি। কারণ এই দুনিয়ায় অধিকাংশ মৃত্যুদণ্ড বীরদের এবং কারাবরণ কথা বলা পাখিদের হয়েছে। দোলন সাহেব কিছু বলতে নিলে জয় ওনাকে থামালেন। চুপ 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 চুপ, চুপ থাকেন। ওই যে কিছু ফ্যান আছে না, সুইচ দিলেই ঘ্যার ঘ্যার করতে করতে চালু হয়, আপনাদের এই ফ্যাকানি কানে ওই রকম ভাবে ঢুকতেছে। এত রাতে আমি এইখানে আসতে বলি নাই আপনাদের। বাপ্পি এগিয়ে এসে মোরসালিনের মুখের ক্ষতর ওপর আঙুল চেপে ধরে মুখ উঁচিয়ে ধরে বলে, শুয়োরের বাচ্চা, বল বল, আমার দুলাভাইরে তুই মারিস নাই? বেশ কয়েকটা খ্যাপা শুয়োর বধ করেছি, কাউকেই পার্সোনালি চিনি না। তোর অত কথা শুনবার চাই নাই, যেটুকু জিগাইছি জবাব দে। এরকম আপনার মতো আরো অনেকের চোখের বিষ আমি, স্বয়ং দলীয় নেতাদের অবধি। কত খ্যাপা শুয়োরদের বিরুদ্ধে বলেছি, কার্যক্রম চালিয়েছি, আর্টিকেল লিখেছি, ছাত্রদের উৎসাহিত করেছি, মিছিল মিটিং কত কি, অত মনে নেই। বাপি পশুর মতো গর্জে উঠে এমদাদ ও তৌফিককে দুটো লাথি মারল। থ্যাতলা হয়ে গেল তৌফিকের মুখের চোয়াল। এমদাদের কান দিয়ে পুঁজ বা রক্তের মতো তরল বেরিয়ে এলো। জয় চুপচাপ দেখে সেসব। পিস্তলটা তার বাম পাশে মেঝেতে পড়ে আছে। তার পাশে অন্তু আব্দুল হাতকে ধরে বসে আছে, তার নারীসুলভ দুটো দুর্বল হাতে ওদের রক্ষার ব্যর্থ চেষ্টা। বাপি মুরসালিনের মাথাটা সজোরে দেয়ালের সাথে বাড়ি মারে। মাথার উপরের চটা ফেটে রক্ত চুইয়ে পড়ল। মুরসালিন অজ্ঞান হলো না ঠিকই, কিন্তু অচেতনের মতো পড়ে রইল। অন্তুর হাতটা নিষ্পিস করে ওঠে, চোখ বুজে ফেলে সে। তার দেহে এক ধরনের শিহরণ জাগছে, কি সব অদম্য ইচ্ছারা জাগছে। জয় একটা লোহার খণ্ডের উপর বসা ছিল। কাছেই দাঁড়িয়ে থাকা বাপ্পির পা বরাবর একটা লাথি মারল। বাপ্পি ধূপ করে মেঝের উপর উল্টে পড়ে যায়। নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো, কোনো ছিলে গেল। জয় মুরসালিনকে জিজ্ঞেস করে, জিন নাকি বেঁচে আছে মুরসালিন? মুরসালিন জবাব দেয় না। বাপ্পি উঠে এসে আবারও মুরসালিনকে ধরে। জয়ের দিকে রক্ত চোখে তাকিয়ে বলে, তুই কি করতেছিস?
এরকম মাগি মার্কা প্রশ্ন এই খানকির বাচ্চার মুখ খুলান যাইব? লাগাইতে হইব না? কুত্তা সুদারারে মাইরা ফেলিস নাই কাই আইস পন্তক? আর তোরে আমি পরে দেখমুনে। কামরুল টেনে হিচড়ে মুরসালিনের পাশ থেকে দুটো বাচ্চাকে উঠিয়ে নিল। আদিম উল্লাসে মেতে উঠল ওরা জীবিত ছোট ছোট দেহগুলোকে নিয়ে। উদ্দেশ্য মুরসালিনকে উত্তেজিত এবং দুর্বল করা। মুরসালিন নিজের শরীরের ব্যথায় আরো শক্তিশালী হয়, কিন্তু বাচ্চাদের আঘাতে ওকে অস্থির দেখা যায়। জয় জিজ্ঞেস করে, জিন্নাকে কোথায় রেখেছিস তোরা? তোদের সংগঠনের আর সব কোথায়? তার কণ্ঠস্বর শান্ত, কোনো তাড়া নেই, উত্তেজনা নেই। অন্তুর মনে হলো সে নরকের কোনো এক বিভাগে বন্দিনী। মৃদু হলদেটে আলোয় গুমটে গন্ধে এক নারকীয় অবস্থানে বসে থেকে অন্তুর ভেতরটা কেমন উল্টে পাল্টে উঠছিল। তার মনে হচ্ছিল সে নিজের ভেতর থেকে হারাচ্ছে। মুরসালিন বলে, জিন্নাকে ফেরত দেব, তার বদলে আমায় কি দিবি? আগে ফেরত পাই সাহি সালামাত, তারপর যদি মনে কয় তো কিছু প্রতিদান পাবি। না দিলেও ঋণ নাই। ঋণ আছে তোর আমার কাছে, পুরানা ঋণ, যা তোরে ৮০ বার খুন করলেও পরিশোধ হবে না। কিন্তু খুন একবারই করতে পারবো, অর্থাৎ তোর কাছে আমারই আরো ৭৯ বার পাওনা থাকবে। রক্তাক্ত মুখে হাসে মুরসালিন। মঞ্জুর, যাই হোক, জিন্নাকে ফেরত দিলে তুই ওদের ছেড়ে দিবি, এই কথা একটা সওদা করতে পারি। এমন কোনো প্রস্তাব দিছি আমি তোরে? কেউ একটা দিলেই হয়। আমি দিলাম। আর তুই যা শোধের কথা বলছিস না, আমার ক্ষতির পরিমাপ করলে তোকে ৮০ ২ গুণ ১৬০ বার খুন করলেও ঋণ থেকে যাবে। অথচ তোর চান একটাই, আমি বলবো তুই হিসেবে কাঁচা, চোখে অন্ধ, আর বোঝার ভুলে ডুবে মরা মৃতদেহ। ভুল বোঝার মধ্যে একটা আনন্দ আছে। রাগ তোর পাগলের প্রলাপ। জিন্না কোথায় আছে? জয় ধৈর্য হারা হয়ে উঠছিল। গাঢ় শ্বাস ফেলে বলল, ২-২.৫ বছর ধরে ধৈর্য করতেছি মুরসালিন। আমার ধৈর্য ধরার রেকর্ডে এইটাই সবচেয়ে দীর্ঘ। একটু কদর কর। খালি ক, জিন্না কি বেঁচে আছে? যদি বেঁচে না থাকে তাহলে কি? জয় হাসল। তয় আর সময় অপচয় করবাম খেলা? অপচয়কারী শয়তানের ভাই, আমি শয়তানের সম্বন্ধী, সময় কাজে লাগাই। মুরসালিনের অভিব্যক্তি নির্লিপ্ত। সে গম্ভীর মুখে বলে, আর ও যদি বেঁচে থাকে এবং ওকে যদি ফেরত দেই, তুই ওদের মুক্ত করাতে পারবি হামজা ভাইয়ের হাত থেকে? মুরসালিনের পায়ের ক্ষততে টান পা চেপে ধরল জয়। চামড়ার স্যান্ডেলের শক্ত নিচের তলার আঘাতে ক্ষত থেতলে উঠল। জয় অধৈর্য গলায় বলে, যদি বেঁচে থাকে? না না না, যদি না, ক, বাইসে আছে কি নাই, এইটা আগে কনফার্ম হই। মরে গেলে এত নাটক মারাবো কোন দুঃখে? গলির মাথায় সাইপা ধরা পাগলে সোদে নাই আমারে। জীবিত আছে না মেরে দিছিস, ওইটাই জানতে চাইতেছি খালি। জয় আবার দ্রুত মাথা নাড়ল দুদিকে। তো চল, তোর কথাই রইল। নিজেকে বলে জয়, স্যাক্রিফাইস জয়, স্যাক্রিফাইস। তুই না ভালো লোক? মুরসালিনকে বলে, জিন্না বেঁচে থাকলে ওর বদলে তোর এই ছানাপোনাদের আজাদ করে দেব, যা। তো জিন্না বেঁচে আছে তো না? নেই। জয় বাচ্চাদের মতো ভ্রু কুচকে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, নেই? কি বলিস রে? পরিশ্রম করলাম যে এত, যা, ভোদাই সেজে গেলাম রে আগেই নাচি গাইয়া। হতাশ শ্বাস ফেলল সে। মুরসালিন আর কিচ্ছু বলার সুযোগ পেল না। কামরুল ও রবিউল জয়ের কাছে দুজন পূর্ণ মনোনয়ন পেয়ে গেছে যেন এবার। এমদাদের অর্ধ অচেতন দেহটাকে লাথিতে ভরিয়ে তুলল। জয় লৌহখণ্ডের ওপর বসে ঝুঁকে মাটির দিকে তাকিয়ে থাকে চুপচাপ। কামরুলের হাতে বাচ্চারা ছিল কয়েকটা, ওদের গাল চেপে ধরল। শব্দ করে কেঁদে উঠল ছোট ছোট প্রাণগুলো। খালি পেট, পিপাসার্ত গলার কান্না গায়ে কাঁটা দেয় বড়। দোলন সাহেব একদৃষ্টে তাকিয়ে রইলেন শুধু জয়ের দিকে। মুরসালিনের দাঁত ভেঙে গেছে, ঠোঁটের কিনারা দিয়ে মাটি থেকে বেরোনো রক্ত ভেসে আসছে। কামরুল এক বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিল মেঝের ওপর। বয়স ৭-৮ বছর হবে বোধহয়। ওইটুকু বাচ্চার উপর কামরুলের বড় ক্ষোভ। ওরা রাজাকারদের উত্তরসূরি, বড় হয়ে সরকার বিরোধী হবে, ধর্মের কথা বলে। কামরুলের শান্তি হতো ওদের টেনে টেনে ছিঁড়তে পারলে। তাতেও যদি মুরসালিন, ইমদাদ, তৌফিক ওদের একটু যন্ত্রণা হয়। বাচ্চাটার পড়ে গিয়ে ঠোঁট কাটল, মুখের চামড়া ছিঁড়ে গেল। হাঁটুতে আঘাত পাওয়ায় উঠতে পারছিল না। হাঁটু চেপে ধরে কেঁদে ফেলল। অথচ আশ্চর্য, সেই কান্নার আওয়াজ নেই। আওয়াজ করে কাঁদছে না ভয়ে সে, মুখে চোখে কাতর যন্ত্রণা, কিন্তু কান্নায় আওয়াজ নেই। অন্তু চুপচাপ দেখে সেসব, চারদিকে চোখ ঘুরিয়ে তাকায়। তার হাতের মুঠোয় আব্দুল আহাদের জীর্ণ হাত, হাত দুটো কাঁপছে। অন্তু টের পায়। কামরুল হাতে বাচ্চাটিকে দুটো কঠিন থাপ্পড় মারল। কচি মুখের চামড়ার নিচে রক্ত জমে যায়। মুরসালিন চোখ বুজে মুখ ফেরায়। কামরুলের খুব আনন্দ হয় এবার। কিন্তু কামরুল এবার বিশাল ভুল করে ফেলল একটা। ওদের মাথা থেকে সাদা ৫ কলের টুপিগুলো খুলে ছুঁড়ে মারল দূরে। অন্তু দেখল
দীর্ঘশ্বাস টেনে নিল ভিতরে। পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে রবিউল কামরুলের হাতে দেয়। দাঁত বের করে হাসে। দাঁতগুলো লাল, কালশিটে ধরনের স্পট পড়ে গেছে। কামরুল খুব মজা পাচ্ছে। বাজারে গেলে বাচ্চারা খেলনার আবদার করলে মা যখন খেলনা কিনে হাতে দেয়, সেই সময় বাচ্চাদের মুখে খেলনা পাবার তৃপ্তিখানা কামরুলের মুখে। এত কিছুর পরেও মোরসেলিনের চুপ থাকাটাকে নির্লিপ্ত মনে হচ্ছে, যা খুবই হতাশাজনক। কামরুলের উচিত এমন কিছু করা যাতে মোরসেলিনের চোখে মুখে কাকুতি ফুটে ওঠে। সে ছুরিখানা বাচ্চাটার গলায় ঠেকিয়ে চারদিকে সবার দিকে তাকিয়ে হাসল। উপস্থিত সব বাচ্চার মুখে এক করুণ আতঙ্ক দেখা দিল। এটা খুবই মজার বিষয়, যেন তাকে অনুষ্ঠানে গান গাইতে বলা হয়েছে। মাইক হাতে সে একটু লজ্জা পাচ্ছে, সবার আরেকটু উৎসাহ চাচ্ছে। সবার মুখে সেই সুখ। শুধু দোলন সাহেব তখনও জয় আর মোরসালিনকে দেখছেন। মোরসালিনকে ডাকে কামরুল। ওই সেংরা, দেখ তো রে, আয় পাশা নিয়ে যা। মাগের পুত, এরম বন্দি থাইকাও ব্যবসা কইরবার চাও? এই জঙ্গি গুলানের সাইডা দিলে আমাগরে লোক ছাড়বা? ল, মুক্ত কইরা দিই তোর পাখিগুলারে। এক ঝটকায় জয়ের পাশ থেকে পিস্তল তুলে নেয় অন্তু। তাক করে ধরে কামরুলের দিকে। জয় চমকে তাকায়। সে অন্যমনস্ক ছিল। অন্তুর চোখের মনি জ্বলছে, ধিক ধিক করে জ্বলছে। বুকের ওঠানামা প্রবল। অন্তু ট্রিগারে আঙুল রেখে কেমন মন্ত্রপুতের মতো গলায় বলে, ছেড়ে দে, ছাড়, ছাড়। তোর ছুরির চেয়ে পিস্তলের গুলি দ্রুত চলবে। আল্লাহর কসম, এখানে 4টা লাশ ফেলবো আমি। ছেড়ে দে ওকে। জয় অন্তুর সামনে দাঁড়ায়। ঘরবালি, মাথা ঠান্ডা করো। অল ইজ ওয়েল। রিল্যাক্স, কিচ্ছু হয় নাই। মজার খেলা হচ্ছে, দেখো, এনজয় করো। আবার এসব ডেঞ্জারাস চিন্তা ভাবনা কেন? অন্তু জয়ের নাগাল পেরিয়ে কয়েক কদম পিছিয়ে যায়। পাগলের মতো দাঁতে দাঁত আটকে হিসিস করে ওঠে। জানোয়ারের বাচ্চা, তুই সরে যা সামনে থেকে, নয়তো আজ তোর বুকটা আগে ঝাঁঝরা করে তারপর বাকি বুলেটগুলো ওদের জন্য খরচ করব। অন্তুকে খ্যাপাটে বাঘিনীর মতো লাগছিল, অনেকটা মানসিক বিকারগ্রস্ত পাগলিনীর মতো। সাপের মতো হিসিস করে বিক্ষিপ্ত নিঃশ্বাসে বুক তুলছে। জয় একটু থমকায়, ভ্রু কুচকায়, তবুও এই অবস্থায়ও হেসে ওঠে। কিন্তু তোর তো হাত কাঁচা, শালির মেয়ে। গুলি জীবনেও নিশানায় লাগবে না। বড়জোর অজায়গায় লেগে আমার সর্বনাশ হওয়ার চান্স আছে, আর নয়তো গোডাউনের ক্ষতি হবে। পিস্তল দে, আমার হাতের পিস্তল। খালি খালি মানুষ মেরে কি লাভ? তার চেয়ে বড় কথা, পিস্তলে তো বুলেট নাই। অন্তু কি করলো? এক মুহূর্তের মাঝে পিস্তলের তাক ডান দিকে ঘুরিয়ে ঠিক দেয়াল বরাবর শুট করলো। পিচ করে একটা শব্দ হয়, সাইলেন্সারের বদৌলত। গুলি ছুটে গিয়ে ইটের গাঁথুনিতে ঠুকল। অন্তু চরম এক ধাক্কা খায়। পিস্তলের পেছনের বেগের টাল সামলাতে না পেরে পড়ে যাবার মতো অবস্থা হয়। হাতটা ঝিনঝিন করছে তখনও। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে যেন। অন্তু জয়ের দিকে তাকায়। বুলেটহীন পিস্তল নিয়ে এখানে আসেননি আপনি। গোটা ঘর নিস্তব্ধ, কেউ নিঃশ্বাসও ফেলছে না। সবার চোখ ফুঁড়ে বেরিয়ে আসার জো। অন্তুর বিদ্রোহী শ্বাসের আওয়াজ কেবল ঘুরপাক খাচ্ছে বদ্ধ ঘরে। কয়েক সেকেন্ডের মাঝে ঘটনাটা ঘটে গেল। কামরুল ছুরিটা ভালোভাবে বাচ্চাটার গলায় ধরে সতর্ক করে অন্তুকে। এই এই, আপনি পিস্তল নামান, নইলে এক মুহূর্তের মধ্যে গলাটা 2 ভাগ কইরালাম কইলাম। আর লাভ হইব না। পিস্তল নামান, ছাইড়া দিতাছি। প্রথমত তুই মরবি তো এমনিতেও, আর এই পিস্তলের গুলিতেই। দ্বিতীয়ত তোর ছুরির চেয়ে আমার পিস্তলের গুলি দ্রুত চলবে। আর শুয়োরের বাচ্চা, তৃতীয়ত যদি ওকে মারিসও, তার পরের মুহূর্তে হলেও তুই মরবি। লাভ কি? ছেড়ে দে ওকে, ছাড়। গোটা ঘরে প্রতিধ্বনিত হয় অন্তুর ছাড় কথাটার গর্জনটা। জয় চুপচাপ তাকিয়ে দেখে এই অন্তুকে। মাথার ওড়না পড়ে গেছে, খেয়াল নেই। চুলের বড় খোঁফাটা অগোছালো। জয়ের যেন ভেতরে অস্বস্তি হয়। একসময় যে মেয়েটার মুখ দেখেনি কেউ কখনো, তাকে সে কোথায় নামিয়ে এনেছে? অন্তুর শরীর ঘেমে গেছে, চোখ দুটো লাল, নাকের পাটা শক্ত। জয় অপেক্ষা করে অঘটনের। এইটুকুই বাকি ছিল। অস্ত্র হাতে ওঠেনি আজকের আগে অন্তুর হাতে। আজ সেটুকুও হয়ে গেল। বাকিটা সে জানে অন্তুকে। আজ জয় ভাবে এক মুহূর্ত। সেদিন অন্তু পলাশকে মারতে ছুরি হাতে নিতে পারেনি। পিছিয়ে এসে জয়কে ফিরিয়ে দিয়েছিল। কেন? সেদিন পেছনে এবং সাথে পক্ষে দাঁড়ানো জয় ছিল তাই। আপাতপক্ষে আজ জয় নেই তার সাথে। আজ সে একা। এই অবরুদ্ধ এক নিষেধে বড় ঘরে তার পক্ষে কেউ নেই। তাই কি সে একাই মোকাবিলা করতে যথেষ্ট, সচেষ্ট? তাহলে হিসেবটা কি দাঁড়ালো? হামজা ঠিকই বলে, নারী কারো অবলম্বনে যেমন দুর্বল, তেমনি একবার কেবল সে সেই অবলম্বিত খুঁটিহীন হয়ে পড়লে একাই সর্বোচ্চ ধ্বংসাত্মক। তাহলে কি নারীর তৈরি অনিষ্ট সঙ্গহীন নারী থেকেই সৃষ্টি হয়? নারী তার পুরুষ সঙ্গীর সঙ্গ পেলে ভীষণ নারীসুলভ, একা হয়ে পড়লে অসীম সর্বনাশ। কামরুলের মুখ শুকিয়ে যায়। বাচ্চাটাকে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না।
কেউ অন্তুকে গিয়ে ধরতেও পারে না। মাঝখানে জয় আমির দাঁড়িয়ে। কামরুলের মনে হয় ছেলেটাকে বাঁচানোর লক্ষ্যে জয় আমিরের বউ তাকে গুলি করবে না। এই আশায় কামরুল একটা ভুল করল। সে ছুরিটাকে শক্ত করে চাপলো বাচ্চার গলায়। কচি চামড়ায় চিড় লাগে ছুরির ধারের। বাচ্চাটা কেমন করুণ সুরে মিনতি করে কেঁদে ওঠে হু হু করে। আবারও ভোঁতা গুলি চলার আওয়াজ। গুলিটা লাগে না কামরুলের গায়ে। ডান হাতের বাহুর 2.5 ইঞ্চি ফাঁক গলিয়ে পেছনে এক লৌহ খণ্ডে ঠেকে। কিন্তু পর মুহূর্তেই আবারও। কামরুলের নসিব খারাপ। তার মস্তিষ্কও তাকে সরে যাবার নির্দেশ দেবার আগেই পরের গুলিটা তার বক্ষপিঞ্জরের নিচে একদম কিনারায় লাগলো। অন্তুর হাত খুবই কাঁচা, আর 2 ইঞ্চি হলেই এটাও মিস যেত। গেল না। কামরুল ধপ করে পড়ে গেল মেঝেতে। কিছুক্ষণ জ্ঞানও রইল। রক্তের ঝিরঝিরে স্রোত নামল মেঝেতে। গলা কাটা মুরগির মতো ছটফট করলো কিছুক্ষণ দেহটা। আর বেশিক্ষণ চেতনা রাখতে পারল না কামরুলের দেহ। পরের দেহটা রবিউলের। আলগোছে পড়ে গেল। বিকট আওয়াজ বের হলো মুখ দিয়ে। তারপর আরেকটা গুলি চলল। সেটা শূন্যে লাগলো। কিন্তু পরের গুলিটা বাপ্পি মণ্ডলের ঠ্যাং ফুঁড়ে চলে যায়। বাপ্পি গা শিউড়ে ওঠা স্বরে কোঁকিয়ে উঠে বসে পড়ে। ঠ্যাঙের হাড় ফুঁড়ে বেরিয়ে গেছে বুলেট এপার ওপার হয়ে। ফাঁক হয়ে গেছে হাড়ের জোড়াইতে। তার আর্তনাদ কঠিন হলো। কানে সহ্য করা যাচ্ছিল না। অন্তুর হাত অবশ হয়ে আসে। পিস্তলটা পড়ে যায় হাত থেকে। হাতে আর জোর নেই। হাত নাড়ানোর শক্তি নেই। স্নায়ু কাজ করছে না 2 হাতের। ঘরটা নিস্তব্ধ। 3টা দেহ লুটিয়ে আছে মেঝেতে। বাপ্পি তখনও চেতনায় আছে। করুণ আর্তনাদে ঘরটা নরকের কক্ষ হয়ে উঠল। দোলন সাহেব চুপচাপ বসে রইলেন। খুবই নাটকীয় দৃশ্য। ট্র্যাজেডি নাটক যেন। অথচ লোকে জানে না, জীবনের চেয়ে বেশি নাটকীয়তা নাটকে থাকে না। জয় আস্তে করে বসে আবার লোহার খণ্ডের ওপর। মুরসালিন চোখ বুজে হেলান দেয় দেয়ালের সাথে। তার শরীর ঝিমিয়ে আসছে। জয়কেও দেখতে ক্লান্ত লাগে। খানিকক্ষণ চুপচাপ বসে থাকে ঝিম ধরে সে। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের 67তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। আর তোমাদের কমেন্টগুলো আমি এমনিতেই মেনশন করছি আমার ভিডিওতে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর একটু শেয়ার-টেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে, যারা তোমাদের মতোই উপন্যাস ভালোবাসে। কি বলো তো, তোমরা যদি আমার ভিডিওগুলোকে লাইক বা শেয়ার-টেয়ার করো, এতে আমার একটু হেল্প হবে। আমি রিচ পাবো। বেশি, বেশি অডিয়েন্সের কাছে, যারা বেশি তোমাদের মতো উপন্যাস পড়ে, তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে। তো আমার একটু সাবস্ক্রাইবার গেইন হতে পারে। তোমরা তো দেখেছই, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। আর মোস্ট অফ দ্য ভিউয়ার্স ডিড নট সাবস্ক্রাইব ইয়েট। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট প্রয়োজন আমার। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই নিয়ে চলে আসছে এই চ্যানেলেই। তাই সাথে থেকো, সঙ্গে থেকো, আর সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।